আজ আমি তোমাদের পড়াবো নতুন চ্যাপ্টার পদার্থের দ্বৈত সত্তা ও বিকিরণ, কোয়ান্টাম তত্ত্ব। এটা 10 নম্বর ক্লাস। এই চ্যাপ্টার থেকে তোমরা 4 নম্বরের কোশ্চেন পাবে। এখন আমরা কি পড়বো আজকে? 1 নম্বর হলো কোয়ান্টাইজড রাশি এবং কোয়ান্টাম। 2 নম্বর ইলেকট্রনের আধান, ভর, গতিশক্তি। 3 নম্বর হলো আলোক তড়িৎ ক্রিয়া কী। 4 নম্বর কার্য অপেক্ষক কী। 5 নম্বর আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ভিআই লেখচিত্র, মানে ভোল্ট অ্যাম্পিয়ার যে লেখচিত্র। তারপরে নিবৃত্তি বিভব কী। এরপরে আসছে ফোটো ইলেকট্রনের গতিশক্তি ও নিবৃত্তি বিভবের মধ্যে সম্পর্ক। তারপরে প্রারম্ভ কম্পাঙ্ক। 9 নম্বর হলো আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। আর সর্বশেষে এই আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আলোর তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। এই মোটামুটি 10টি বিষয়, 10টি কোশ্চেন বলতে পারো। এর উপরে আমরা আজকে আলোচনা করব। দেখো, শুরু করছি আলোক তড়িৎ ক্রিয়া, পদার্থের দ্বৈত সত্তা ও বিকিরণ। এই যে পদার্থের দ্বৈত সত্তা ও বিকিরণ, এই দ্বৈত সত্তা মানে ডুয়াল ক্যারেক্টার। আমরা জানি যে আলো আলো আলোর ক্ষেত্রে আলো কি কণাধর্মী আর তরঙ্গধর্মী দুরকম হতে পারে। তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম, এ বিষয়ে আমরা আরও একটু পরে আমরা আলোচনা করব। আর এর মধ্যে রয়েছে প্রথম যেটা কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্বের ক্ষেত্রে আমরা পড়ব কোয়ান্টাইজড রাশি এবং কোয়ান্টাম। দেখো, আমরা এই ইলেকট্রোস্ট্যাটিক্সের চ্যাপ্টারে আমরা পড়ব যে ইলেকট্রনের আধান হচ্ছে ই ই সেই তাহলে ইলেকট্রন কখনো কিন্তু আমরা লিখতে পারবো না কোনো একটা বস্তুর আধান 1.6 ইন্টু ই, লেখা যাবে না। লিখতে হবে কি 1 ই লিখতে পারো, 2 ই, 3 ই, 4 ই এটসেট্রা বা ইত্যাদি। মানে কি ইলেকট্রনের আধানের কিন্তু 1 গুণ 2 গুণ 3 গুণ পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। তাহলে এই 1 ই, এই যে 1 ইটা হচ্ছে ইলেকট্রনের প্রাথমিক পরিমাণ, একটা ইলেকট্রনের চার্জ। এটাই কিন্তু কোয়ান্টাম। আসলে কোয়ান্টাম বিষয়টা এতটা জটিল যে সহজে কিন্তু বোঝা যায় না। আমি চেষ্টা করছি যতটা পারা যায়। তোমরা দেখো, তাহলে কি 1ই হচ্ছে কোয়ান্টাম। আর এই যে ইলেকট্রনের আধান, এটা রাশিটা কি আধানের পরিমাণ, এটা হচ্ছে রাশিটা কি বলা হয় কোয়ান্টাইজড রাশি। শুধু তাই নয়, দেখবে আমরা এই যে মুদ্রা ব্যবহার করি, যে টাকা বা মুদ্রা ব্যবহার করি, কয়েনের সবচেয়ে ছোট কয়েন এখন কত চলে? 1 টাকা। 1 টাকা, তাও কি ছোট 1 টাকা নিতে চায় না, দেখবে ঠিকঠাক চলেও না। তো 1 টাকা মোটামুটি চলছে ধরে নাও। তা এই যে 1 টাকা, এই 1 টাকাকে বলা হবে কোয়ান্টাম। কাউকে তুমি 1 টাকা মানে কত? 1 টাকা মানে 100 পয়সা। কিন্তু তুমি কাউকে তুমি এরকম দিতে পারবে না 1.75 টাকা, দেওয়া যাবে না, কিন্তু এটা কিন্তু হবে না। যদিও আমরা অনলাইনে এখন নেট ব্যাঙ্কিংয়ে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পয়েন্ট পয়সা ফ্র্যাকশনও কিন্তু চলে, কিন্তু বাস্তবে বুঝতে হবে, সবসময় বাস্তব ব্যাপারটা বুঝতে হবে। বাস্তবে কিন্তু 0.75 পয়সা বা 0.75 টাকা, এটা কিন্তু দেওয়া খুবই অসুবিধা। তাহলে এই যে প্রাথমিক পরিমাণ, যাই টাকা হোক না কেন, সেই 1 টাকা সরল গুণিতক হবে। তুমি কাউকে যে টাকা দিয়ে লেনদেন করবে কারোর সঙ্গে, সবসময় কিন্তু 1 টাকা সরল গুণিতক। 1 টাকার কম দিতে পারবে না, 1 টাকার বেশি দিতে পারবে, কিন্তু সরল গুণিতক 1 গুণ 2 গুণ 3 গুণ এইভাবে পরপর কিন্তু চলবে। 1 টাকা থেকে বলা হয় কোয়ান্টাম। আর এই যে মুদ্রার পরিমাণ, এটা হচ্ছে কোয়ান্টাইজড রাশি। তা বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক 1900 খ্রিস্টাব্দে ওই এই কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তন করেন। তা এই যে তিনি মূলত তৈরি করে এই যে আলোর মানে কৃষ্ণ বস্তু বিকিরণ, আলোক তড়িৎ ক্রিয়া, পারমাণবিক বর্ণালী ইত্যাদির মতো কিছু কিছু ঘটনা ব্যাখ্যা করা কিন্তু মানে সম্ভব হয়নি এর সাহায্যে। কিন্তু তিনি ওই কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাখ্যা করতে গিয়ে ম্যাক্স প্লাঙ্ক এই কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত করেছিলেন। আর পরবর্তীকালে বিজ্ঞানী আইনস্টাইন, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন,
তিনিই কিন্তু এই একটা তত্ত্ব দিয়েছিলেন, ফোটন তত্ত্ব। এই ফোটন তত্ত্ব আসার পরে ফোটন কণার আবিষ্কার হওয়ার পরেই কিন্তু এই যে কোয়ান্টাম তত্ত্ব আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হয়। তাহলে তোমরা কোয়ান্টাম আর কোয়ান্টাইজড রাশি এই ব্যাপারটা মোটামুটি বুঝেছো। নেক্সট আসছে ইলেকট্রনের আধান, ভর ও গতিশক্তি। তোমরা ইলেকট্রনের আধান জানো, ভর জানো, ওগুলো নিয়ে আলোচনা করছি না। মেন যেটা দরকার হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। ইলেকট্রনের গতিশক্তি বলতে আমরা কী বুঝি? এটাকে হচ্ছে আমরা ইলেকট্রন ভোল্ট বা ইভি, ইলেকট্রন ভোল্ট দিয়ে আমরা নির্দেশ করি। বলা হচ্ছে একটি ইলেকট্রন যখন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যাবে তখন যে গতিশক্তির হ্রাস বৃদ্ধি, তখন তাকে বলা হবে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইভি সমান কী লেখা যেতে পারে? তোমরা সূত্র জানো, এখানে গতিশক্তি মানে কৃতকার্য, ডাব্লু সমান হচ্ছে ভি কিউ। ভিটা বিভব আর কিউটা হচ্ছে আধান। একটা সূত্র আছে, এটা অনেক দিন থেকে তোমরা পড়ে আসছো। সেই সূত্র অনুযায়ী বিচার করলে তাহলে একটি ইলেকট্রন 1 ইভি মানে কত? একটি ইলেকট্রনের আধান ইন্টু 1 ভোল্ট। ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু 1 ভোল্ট। গুণ করে দিলে কত হবে? 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এই জুলটাকে তুমি আরবি করতে পারো, 10⁻7 দিয়ে গুণ করলে কত হবে? 1.6 ইন্টু 10⁻12 আর্গ। তা এই যে আর্গ বা জুল, জুলের তুলনায় কিন্তু ইলেকট্রন ভোল্ট অনেক ছোট। দেখো 10⁻12 খুব ছোট একক। মানে কি? তার মানে বলতে চাইছি যে ওই গতিশক্তির একক হচ্ছে, খুবই ছোট একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এই জন্য পরমাণু বিজ্ঞানে এটাই ব্যবহৃত হয়, অন্যত্র কিন্তু এর কোনো ব্যবহার নেই। পরমাণু বিজ্ঞানে আমরা সবসময় ইলেকট্রন ভোল্ট ব্যবহার করব, কারণ কি? ইলেকট্রন ভোল্ট খুবই ছোট। এরপরে আসছে আলোক তড়িৎ ক্রিয়া। দেখো এই আলোক তড়িৎ ক্রিয়াটা বলার আগে একটু কথা বলে রাখি যে আমরা কি জানি যে প্রত্যেক পরমাণুর বাইরের কক্ষে মুক্ত ইলেকট্রন আছে বা ফ্রি ইলেকট্রন আছে। এই ইলেকট্রনকে মুক্ত বলা হয় কেন? কারণ এরা একটু এনার্জি পেলেই বা শক্তি পেলেই কিন্তু পরমাণু থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। তা যখন তখন তো বাইরে বার হতে পারবে না, কারণ কেন্দ্রে পজিটিভ চার্জ ও ইলেকট্রনগুলোকে একটা আকর্ষণ বা বাইন্ডিং যে ফোর্সটা, আকর্ষণ বলের মাধ্যমে ওদেরকে ধরে রেখেছে। তাহলে এই ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন তুমি হচ্ছে বার করতে পারো অনেকগুলো প্রক্রিয়া। একটাতে তাপ দিলে, যেটা আমরা বলছিলাম আমরা পিএন ডায়োড পড়ানোর সময়, সেই ভ্যাকুয়াম ডায়োডের ক্ষেত্রে এই কথাটা বলেছিলাম। সেখানে ছিল যে একটা বায়ুশূন্য কাঁচ নল, এখানে অ্যানোড বা প্লেট ছিল, আর এখানে হচ্ছে উত্তপ্ত করে এখান থেকে ফিলামেন্ট, এখান থেকে ইলেকট্রন নিঃসরণ হচ্ছিল। উত্তপ্ত করলে এনার্জি পাচ্ছে ইলেকট্রনটা, তাহলে তাপের সাহায্যে হতে পারে। আর এখন পুরো আলোর সাহায্যে ইলেকট্রন নিঃসরণ। আর একটা তীব্র তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রন যেহেতু নেগেটিভ আধান, তাহলে একটা তীব্র পজিটিভ তড়িৎ ক্ষেত্রে যদি রাখলে কী হবে? তো ইলেকট্রন আর এই পজিটিভের মধ্যে আকর্ষণ ইলেকট্রনকে উপরে বার করবে। এইগুলো প্রক্রিয়ায় কিন্তু ইলেকট্রনকে নিঃসরণ করা যায়। তা আমরা কী করছি যে কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হবে। একটা ধাতব পৃষ্ঠ আছে, এই ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলতে হবে। এই আলো, এখান থেকে আলো পড়ছে, আলো যদি পড়ে তাহলে কি হবে? এইখানকার এই যে মুক্ত ইলেকট্রনগুলো ও কী করবে? যে আলোর থেকে একটা এনার্জি নেবে, এনার্জি নিয়েই কী হবে? এই মুক্ত ইলেকট্রনটা বেরিয়ে আসবে। এই ঘটনাকে বলে আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণ। আর যে ইলেকট্রনটা বার হচ্ছে তার নাম হচ্ছে আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রনও বলা হয়। আর এই ইলেকট্রন তখন আমি যদি একটা কোনো তার দিয়ে প্রবাহ তৈরি করি, তার দিয়ে যায়, তখন একটা প্রবাহ তৈরি হবে বা কারেন্ট পাওয়া যাবে, ওর নাম হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ। তা এই ইলেকট্রন কিন্তু বার হতে গেলে যখন তখন কিন্তু বার হবে না, কারণ আমি বলেছি যে কেন্দ্রে একটা পজিটিভ চার্জ, এই যে কেন্দ্রে একটা পজিটিভ চার্জ ওকে ইলেকট্রনগুলোকে ধরে রেখেছে। ঠিক ব্যাপারটা কেমন? তাহলে কি এই পজিটিভ চার্জের আকর্ষণ বল আছে, এই আকর্ষণ বলকে অতিক্রম করে তারপরে ইলেকট্রনটা বার হতে পারবে। ঠিক ব্যাপারটা কেমন জানো তো? একটা ধরো এই একটা মাঠ আছে, এই মাঠে এখানে একটা খোটা আছে, খোটায় গরু বাঁধা আছে, এখানে গরু বাঁধা আছে। তাহলে গরুটা এই মাঠের এই বাইরে কিন্তু আরও অনেক গরু দেখতে আছে, ঘাস আছে। তা গরুটা কিন্তু এই মাঠের মধ্যেই ঘাস খাচ্ছে। তাহলে
এই গরু কিন্তু এই দড়ি দিয়ে যে গরু বাঁধা আছে, এ কিন্তু টেনেও গরু মানে দড়িটা ছিঁড়তে পারবে না। কেন? কারণ কি, দড়ির একটা যে টেনসাইল ফোর্স বা টান গরুর শক্তির চেয়ে বেশি। কিন্তু দড়ি যখন দুর্বল হয়ে যাবে তখন কী হবে, গরুর শক্তি গ্রেটার দেন কী হবে, এই এই যে দড়ির শক্তি, তাহলে দড়ির শক্তির থেকে গরুর শক্তি যখন বেশি হবে তখন দড়ি কেটে তখন গরু কিন্তু বাইরে চলে আসবে, এবং এবং কী হবে, তো গরু তখন এই জায়গায় ঘাস খেতে পারবে। ইলেকট্রনের ক্ষেত্রে ঠিক সেম। তাহলে কেন্দ্রে পজিটিভ চার্জ আর ইলেকট্রন, এদের মধ্যে যে বলটা আছে এই বলকে অতিক্রম করে তখনই কিন্তু একমাত্র ইলেকট্রনটা বার হতে পারবে। তা বলা হচ্ছে একটি ইলেকট্রন যে ন্যূনতম শক্তি অর্জন করলে ধাতব পৃষ্ঠ থেকে অতিক্রম করে বাইরে বেরিয়ে আসতে পারবে তাকে বলা ওই ধাতুর ক্ষেত্রে কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। তাহলে কি বললাম, আমরা বলছি একটি ইলেকট্রন যে ন্যূনতম শক্তি অর্জন করলে ধাতব পৃষ্ঠ অতিক্রম করে বাইরে বেরিয়ে আসতে পারবে তাকে বলা হয় কার্য অপেক্ষক। এটা কিন্তু শুধুমাত্র ধাতব পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, ধাতব পদার্থের প্রকৃতি। ইলেকট্রনটি কীভাবে শক্তি অর্জন করেছে তার উপর নয়। এই কার্য অপেক্ষক এককও কিন্তু এনে ইলেকট্রন ভোল্ট, আমরা বলেছি এখানে শক্তির একক সব ইলেকট্রন ভোল্ট বলবো। তা এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই ধাতুগুলোর কিন্তু কার্য অপেক্ষকের মান অন্যান্য ধাতুর চেয়ে কম হয়। তাই এই আলোক তড়িৎ নিঃসরণের জন্য আমরা কী করি, এই ধাতুগুলি ব্যবহার করি, বা আজকাল অনেক এদের মিশ্র ধাতু আছে সেইগুলো ব্যবহার করে যেতে পারে। খাদ ধাতুগুলোকেই কিন্তু একমাত্র আলোক তড়িৎ নিঃসরণ করতে ব্যবহার করা হয়। এখন আমরা পড়ব আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ভিআই লেখ চিত্র। দেখো তার আগে বলে নিই, এই যে একটা বায়ুশূন্য কাঁচকণ আছে, এখানে এই যে ক্ষার ধাতুর প্রলেপ দেওয়া একটা টার্গেট বলতে পারো, এটা টার্গেটই বলা হয়। তার এখানে একটা প্লেট আছে, এটা অ্যানোড বলা হয়, এখানে পজিটিভ বিভব দেওয়া হয়। এখন এখান থেকে উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যে আলো এর উপরে পড়লে কি হবে, আমি বলেছি উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যে আলো এর উপর পড়লে ইলেকট্রন নির্গমন হবে। সেই ইলেকট্রনটা এখানে ব্যাটারি আছে, ব্যাটারি বায়াসিং পজিটিভ ভোল্ট দেওয়া হচ্ছে। পজিটিভ ভোল্ট দিলে কী হবে, ইলেকট্রনগুলোকে সে টানবে, অ্যানোড টানবে, যার জন্য একটা প্রবাহ পাওয়া যাবে এর মধ্য দিয়ে। তাহলে কি হলো, উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যে আলো পড়লে এখান থেকে ইলেকট্রন উৎপন্ন হবে, সেই ইলেকট্রনটাকে টানবে অ্যানোড বা প্লেট, যেটা আমরা ডায়োডে আমরা দেখেছিলাম, ওটা ছিল তাপ দিয়ে হচ্ছিল ভ্যাকুয়াম ডায়োডের ক্ষেত্রে, আর এখানে এটা হচ্ছে আলোর মাধ্যমে হচ্ছে। তা এই যে দেখবে যত ব্যাটারি পজিটিভ ভোল্টেজ বাড়াবো তত কিন্তু বেশি সংখ্যক ইলেকট্রন এখানে যাবে, কারণ বেশি সংখ্যা ইলেকট্রনকে আকর্ষণ করবে। আচ্ছা, আলোর যে তীব্রতা যত বাড়বে তত কিন্তু ইলেকট্রনটাও কিন্তু বেশি পরিমাণে উৎপন্ন হবে, ফলে প্রবাহ মাত্রাও বাড়বে। তা আমরা এই যে এই এই যে অ্যানোড ভোল্টেজ আর কারেন্ট, অ্যানোড ভোল্টেজ বা প্লেট ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যদি গ্রাফটা নিই, তা গ্রাফটা আমরা ঠিক এরকম টাইপের হবে, দেখে নাও, তোমাদের বইতেও দেখে নেবে। এই বরাবর ভোল্টেজ ভি, এই বরাবর কারেন্ট আই, দুটি তীব্রতার জন্য, একটা আই ওয়ান তীব্রতা, একটা আই টু তীব্রতার জন্য ছবি আঁকা হয়েছে। তাহলে দুখানা গ্রাফ আমরা পেয়েছি, এটা কম তীব্রতাটা বেশি তীব্রতা। পরীক্ষা বেশিরভাগ সময় একটা গ্রাফ আঁকতে বলে। তা দেখো এখানে কতগুলো বিষয় আছে। বিষয়টা হচ্ছে এই যে এই পয়েন্টের পর থেকে দেখো এই যে গ্রাফটা এক্স অক্ষের সমান্তরাল, মানে কারেন্টটা হচ্ছে সেম আছে, কারেন্ট কোনো পাল্টাচ্ছে না, কারেন্ট একই আছে মানে কি, এটাকে বলা হয় সম্পৃক্ত প্রবাহ। সম্পৃক্ত প্রবাহ ব্যাপারটা কি, ধরো প্রথম অবস্থায় অ্যানোড ভোল্টেজটা কম, তাহলে কম সংখ্যক ইলেকট্রন যাচ্ছে, অ্যানোড ভোল্টেজ যত বাড়ানো হবে তত কি বেশি সংখ্যক ইলেকট্রন এখান থেকে এই জায়গায় যাবে। তো যেতে যেতে অ্যানোড ভোল্টেজ আমি যতই বাড়াই না কেন, এই ভোল্টেজের পর থেকে এই যে নির্দিষ্ট ভোল্টেজের পর থেকে, এই যে ভোল্টেজটা এখানে ধরে রাখো, এই নির্দিষ্ট ভোল্টেজের পর থেকে কি হবে, আর ইলেকট্রন তো আমি কম, ইলেকট্রন যা উৎপন্ন হওয়ার তো হয়ে গেছে, তাহলে ওই একই পথটায় ইলেকট্রন যাবে, যে পরিমাণ উৎপন্ন হবে ঠিক সেই পরিমাণ ইলেকট্রনই যাবে, ফলে কারেন্ট বাড়বেও না কমবেও না। এর নাম হচ্ছে সম্পৃক্ত প্রবাহ। আর একটা আছে নিবৃত্তি বিভব।
এই নিবৃত বিভবটা কি কি? নিবৃত বিভব হচ্ছে ফটোক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভব। ফটোক্যাথোডের সাপেক্ষে ন্যূনতম ঋণাত্মক বিভব মানে নেগেটিভ বিভব এখানে দিতে হবে। নেগেটিভ দেওয়া মানে কি? ব্যাটারির সাথে নেগেটিভ উল্টে দিলে ব্যাটারিটাকে, এখানে নেগেটিভ দেওয়া মানে ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে, ফলে ইলেকট্রন এদিক এদিক আর যাবে না। তাহলে এই ফটোক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে এই যে প্লেটকে রাখলে আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয়ে যাবে, মানে আর ইলেকট্রন এখান থেকে আর যাবেই না, তখন তাকে বলা হবে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব। তাহলে এই যে একে এই V0 দ্বারা নির্দেশ করা হয়। এই যে দেখো V0 ভোল্ট, এই V0 ভোল্টেজে এখানে কিন্তু কারেন্টটা শূন্য, এই ভোল্টেজ মানে নেগেটিভ ভাবে এক্স অক্ষের এটা নেগেটিভ দিক, নেগেটিভ পার্টটা, তাহলে নেগেটিভ বিভব। তাহলে এই বিভবকে আমরা বলি হচ্ছে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব। তা এই আপতিত আলোর তীব্রতার উপর কিন্তু নিবৃত্তি বিভব নির্ভর করবে না। তীব্রতা যাই হোক না কেন, নির্দিষ্ট কম্পাঙ্কে আলোর ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান সর্বদা একই থাকবে। আর আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু আপতিত আলোর তীব্রতার সমানুপাতিক, এটা একটু মনে রাখবে। তারপরে যেটা আসছে এই যে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ও নিবৃত্তি বিভবের মধ্যে সম্পর্ক, এটা আমরা কি করে পাবো? দেখো এই যে আমরা লিখতে পারি ই ম্যাক্স ইকুয়াল টু ই ইন্টু V0, ই ইলেকট্রন ভোল্ট আমরা পেয়েছি। যেটা এই গতিশক্তিটাই সর্বোচ্চ গতিশক্তি নিবৃত্তি বিভবের জন্য যে শক্তি তার সমান হবে। তাহলে এই ই ম্যাক্স সমান লিখতে পারি, ম্যাক্সিমাম মানে হাফ এম ভি স্কোয়ার ইন্টু ম্যাক্সিমাম ইকুয়াল টু ই V0। তাহলে গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, সর্বোচ্চ গতিশক্তি লিখলাম। এখান থেকে ডিরেক্ট কী পাওয়া যাচ্ছে, আমি জাম করে দিচ্ছি, ভি ম্যাক্সিমাম স্কোয়ার ইকুয়াল টু 2E V0 m, দ্যাট মিন্স ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু √2E V0 m। এটাই কিন্তু সম্পর্ক, অঙ্ক করতে কাজে লাগবে। ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু √2E V0 m। তাহলে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, এখান থেকেও দেখা যাচ্ছে যে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আলোক তীব্রতার উপর আদৌ নির্ভরশীল নয়। এরপরে সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক। এই সূচনা প্রারম্ভ কম্পাঙ্ক কি? বলা হচ্ছে যে প্রত্যেক ধাতুর ক্ষেত্রে একটা মানে প্রত্যেক ধাতুর জন্য যে আলোটা পড়ছে সেই আলোর একটা ন্যূনতম কম্পাঙ্ক আছে, যার থেকে মানে ন্যূনতম কম্পাঙ্ক যার থেকে কম কম্পাঙ্কে আলো পড়লে আর ইলেকট্রন বারই হবে না, কম কম্পাঙ্ক বলে ইলেকট্রন আর নির্গমন হবে না। ওই যে কম্পাঙ্কের নাম সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ, এটা নিউ 0 দ্বারা নির্দেশ করা হয়, নিউ 0, এটাকে নিউ। তাহলে আমরা কি জানি যে সি সমান নিউ ল্যামডা, এটা জানতাম তো, ভি সমান এন ল্যামডা সূত্র অনুসারে এখানে, তাহলে সি সমান নিউ 0 ল্যামডা, দ্যাট মিনস নিউ 0 ইকুয়াল টু, এটা ল্যামডা 0 করে নিউ 0 সমান লেখা যাবে সি বাই ল্যামডা 0, এটা লেখা যেতে পারে নিউ 0 ইকুয়াল টু সি বাই ল্যামডা 0। তাহলে বুঝতে পারলে যে সূচনা কম্পাঙ্ক অ্যাকচুয়ালি কি। তোমরা গ্রাফটা করে রাখবে, বইতে আছে, নিবৃত্তি বিভবের সঙ্গে সূচনা কম্পাঙ্কের একটা গ্রাফ আছে। নেক্সট হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য অনেকগুলো আছে, আমি লিখে রেখেছি, দেখে নাও। 1 নম্বর হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপতিত আলোর তীব্রতার সমানুপাতিক, একটু আগে আমি বলেছিলাম, প্রবাহ মাত্রা তীব্রতার সমানুপাতিক। তীব্রতা বাড়লে প্রবাহ মাত্রা বাড়বে, তীব্রতা কমলে প্রবাহ মাত্রা কমবে, সমানুপাতিক মানে এটাই বোঝায়। নেক্সট হচ্ছে ফটো ইলেকট্রনগুলির সর্বোচ্চ বেগ বা গতিশক্তি আপতিত আলোর তীব্রতার উপর কিন্তু আদৌ নির্ভরশীল নয়, বরং আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধিতে এদের সর্বোচ্চ বেগ ও গতিশক্তি কিন্তু বৃদ্ধি পায়। একটা হচ্ছে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়ার প্রারম্ভ কম্পাঙ্ক বিভিন্ন হয়, একটু আগে আমরা আলোচনা করেছি। আর এখানে প্রারম্ভের কম্পাঙ্কের সংজ্ঞাটা একটু দিতে পারো, এর মধ্যে একটা পয়েন্ট তার বেড়ে যাবে। আর 4 নম্বর হচ্ছে ফটো ইলেকট্রনগুলি ধাতব পৃষ্ঠ থেকে শূন্য এবং সর্বোচ্চ গতিবেগের মধ্যে বিভিন্ন মানের গতিবেগে নিঃসৃত হতে পারে। শূন্য থেকে সর্বোচ্চ বিভিন্ন মানের গতিবেগে কিন্তু নিঃসৃত হতে পারে। এবার আসছে যে
আলোক তড়িৎ নিঃসরণ কিন্তু এটা তাৎক্ষণিক ঘটনা। মানে তাৎক্ষণিক ঘটনা কেন বলা হচ্ছে? কারণ ধাতব পৃষ্ঠে যেই আলো পড়বে সঙ্গে সঙ্গে কিন্তু কি ইলেকট্রনগুলি বার হবে, ফটো ইলেকট্রন বার হবে। এর মধ্যে কিন্তু সময়ের কোনো ব্যবধান নেই। আরেকটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার ইলেকট্রন নিঃসরণ ধাতব পদার্থের উষ্ণতার উপর নির্ভর করে না। এগুলো তোমরা পড়ে ফেলবে। তাহলে এইগুলো হচ্ছে যে আলোক তড়িৎ ক্রিয়ার হচ্ছে বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা যে আলোক তড়িৎ ক্রিয়া পড়ছি এগুলোর ব্যবহার কি, এগুলোর কি কাজে লাগবে আমাদের? ফিজিক্সে তো সব কিছুরই একটা ব্যবহার আছে। তা আলোক তড়িৎ কোষ হচ্ছে, একটু মনে রাখবে যে আলোক শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তরিত, লাইট থেকে পাওয়া হচ্ছে হচ্ছে কারেন্ট। তাহলে লাইট থেকে কারেন্ট পাওয়া যাচ্ছে, আলোক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত করার জন্য যে কোষ তৈরি করা হয় তার নাম আলোক তড়িৎ কোষ। তা এগুলো কি কাজে লাগতে পারে? আমাদের যে সোলার, এই স্কুলে সোলার আছে, ওটা কিন্তু আমার আলোক তড়িৎ কোষ ব্যবহার হয়। এছাড়া স্বয়ংক্রিয় সুইচ, দেখবে যে বড় রাস্তার ধারে হচ্ছে অনেক উঁচুতে, সেখানে বিভিন্ন ব্যানার হোর্ডিংয়ে আলো জ্বলে। ওখানে ওইগুলো কি বলো তো, ওইগুলো দেখবে দিনবেলা ঠিক আর অফ হয়ে যায়, রাত সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আলো জ্বলে যায়। ওগুলো কিন্তু স্বয়ংক্রিয় সুইচ, ওগুলো বাড়িতে ইউজ করা যায়। এটা এলডিআর বলা হয়, এলডিআর। তারপরে শব্দ রেকর্ডিং পুনরুদ্ধারে ব্যবহার করা যেতে পারে। সৌর ব্যাটারি, টেলিভিশন, স্টুডিও, স্বয়ংক্রিয় গণক। তোমাদের ক্যালকুলেটারে কিন্তু সোলার আছে, দেখবে ক্যালকুলেটর টিওআর, সোলার আছে ওখানে, কিন্তু চার্জ হয় অটোমেটিক। এছাড়া স্বয়ংক্রিয় ক্যামেরা, প্রত্যেকটাতে কিন্তু এইগুলো আমরা এই আলোক তড়িৎ ক্রিয়া ব্যবহার করতে পারি। এরপর আসছে এই যে আমরা তরঙ্গের সাহায্যে করলাম, আলো এক প্রকার তরঙ্গ, সেই তরঙ্গ কোনো ধাতব পৃষ্ঠের উপর পড়লো, তার জন্য কেউ ইলেকট্রন নিঃসরণ হচ্ছে, তাই তরঙ্গ তত্ত্বের সাহায্যেই তো এইগুলো পড়ছি। কিন্তু এই পরবর্তীকালে অনেক গবেষণার ফলে জানা গেছে যে এই তরঙ্গ তত্ত্বের সাহায্যে কিন্তু সব কিছু ব্যাখ্যা করা যাচ্ছে না, আলোক তড়িৎ ক্রিয়া মানে ব্যর্থ। তা সেই আলোক তরঙ্গ তত্ত্বের ব্যর্থতাটা আমরা একটু আলোচনা করব, শিখে নাও। তা এই আলোক তরঙ্গ তত্ত্ব ব্যর্থ কেন, এটা আমরা এই যে কতগুলো টপিকের উপর, মানে কত তিনটে বিষয় আছে, তার তিনটে বিষয়ের উপর আলোচনা করব। প্রথম হচ্ছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, তোমরা পয়েন্টগুলো মনে রাখবে। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। 2 নম্বর প্রারম্ভ কম্পাঙ্ক ব্যাখ্যা করতে সক্ষম। 3 নম্বর আলোক তড়িৎ ক্রিয়া তাৎক্ষণিক আচরণ ব্যাখ্যা করতে সমস্যা। এই তিনটি টপিকের উপর। তা প্রথম হচ্ছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। দেখো, আলোর তীব্রতা যত বাড়ে তত কিন্তু আলোক তরঙ্গের বাহিত শক্তি তত বাড়ে। তাহলে কি, যদি ধাতব পৃষ্ঠে যদি খুব তীব্র আলো ফেলা হয় তাহলে কি হবে? তাহলে নিশ্চিত ফটো ইলেকট্রনের গতিশক্তি খুব বেশি হওয়ার কথা, তাই তো? অর্থাৎ এই গতিশক্তি কোনো ঊর্ধ্বসীমার থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে যে এই নির্বিতীব্য V0 মান থেকে বোঝাচ্ছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আমরা কি পেয়েছি? EV0। এই ঊর্ধ্বসীমা থাকছে, অথচ কি ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কি? EV0। তাহলে কি বলা হচ্ছে? যত তীব্রতা বেশি হবে তত কি হবে? তত কিন্তু ফটো ইলেকট্রনের গতিশক্তি বেশি হবে। তাহলে গতিশক্তি আনলিমিটেড অসীম পর্যন্ত হতে পারে, কিন্তু অসীম তো হচ্ছে কই? হচ্ছে তো EV0 সর্বোচ্চ। আমি একটাকে লিখলাম ½ mv² ম্যাক্স, ম্যাক্সিমাম ইকুয়াল টু EV0। তাহলে এটা কি করে হলো? এখানে সমস্যা। 2 নম্বর হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। কি প্রারম্ভ কম্পাঙ্ক? এই নিউ 0 অপেক্ষা কম কম্পাঙ্কে আলোক তরঙ্গ যথেষ্ট তীব্র হয়, আবার তা প্রচুর পরিমাণে কিন্তু শক্তি বহন করে। এই শক্তি ফটো ইলেকট্রনের নিঃসরণ ঘটানোর পক্ষে যথেষ্ট হওয়ার কথা, তাই তো? অথচ এক্ষেত্রে কোনো আলোক তড়িৎ নিঃসরণ হয় না। অন্যদিকে নিউ 0 অপেক্ষা বেশি কম্পাঙ্কের ক্ষীণ আলোকরশ্মি কিন্তু নিঃসরণ ঘটাতে সক্ষম হয়। তাহলে কি প্রারম্ভ কম্পাঙ্ক নিয়ে একটু সমস্যা হচ্ছে আমাদের এখানে। আলোক তরঙ্গ তত্ত্ব এটা ব্যাখ্যা করতে কেমন যেন মানে একটু সমস্যা। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার তাৎক্ষণিক আচরণ। কি বলেছি? যে আলো পড়বে, আলো পড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন নিঃসরণ হবে। কিন্তু ইলেকট্রনের জায়গা খুবই ছোট, চোখে তো দেখাই যাবে না, সে জানো সবাই। শক্তির অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ইলেকট্রন অ্যাকচুয়ালি আদৌ যে কি, সে হচ্ছে এখনো পর্যন্ত সেইভাবে আবিষ্কার সেইভাবে হয়নি, একটা ধারণার উপরে বেস করে চলছে।
তো কি প্রতিটি ইলেকট্রনের ক্ষুদ্র পরিসর ছোট্ট একটা জায়গার মধ্যে এই যে তরঙ্গটা পড়ছে, আলোক তরঙ্গ পড়ছে, পড়ার পরে তখন কি ইলেকট্রনটা এর থেকে শক্তি নেবে, শক্তি নিতে তো খানিকটা সময় লাগবে, ছোট জায়গার মধ্যে সময় লাগবে। তার মানে কি, তাহলে ইলেকট্রন নিঃসরণটা নিঃসরণ হতে একটু সময় লাগবে, ভালোই সময় লাগবে। কিন্তু দেখা যাচ্ছে কি আলোক কি হয় যে আপতন ও নিঃসরণের মধ্যে কোনো সময়ের ব্যবধান নেই। তাহলে আলোক প্রক্রিয়া তাৎক্ষণিক আচরণ ও ব্যাখ্যা করতে কিন্তু অক্ষম। এটাই কিন্তু আলোক তরঙ্গ তত্ত্ব ব্যর্থ কেন, তার হচ্ছে কতগুলো টপিক, 1 2 3, এই তিনটে আমরা পড়লাম। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা আশা করি মানে কোয়ান্টাম তত্ত্বের প্রথম মানে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাপারটা মেন টপিক ছিল আলোক তড়িৎ ক্রিয়া, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। সকলে তোমরা ভালো থাকবে।